হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম। আগেই বলবো, অনেক দুঃখিত তোমাদের কাছে। আমাদের ভূত সত্য চ্যানেলের আজকে ঘটনা সত্যি দিতে পারলাম না। আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ঘটনা কোনো মতে জানি না এখনও পর্যন্ত এই রাতের যে আমাদের 10:30টায় যাবে ঘটনাটা রেকর্ড করতে বসেছি, জানি না 10:30টায় দিতে পারবো কি না। কারণ আমাদের ওয়াইফাইয়ের এত প্রবলেম গত দুদিন ধরে করছে, সেটা তোমাদের কাছে কিভাবে আমি প্রকাশ করব। কিছু করার নেই। অনেক চেষ্টা করার পরেও তোমরা জানো কালকে রাতে ঘটনা এসছে আমাদের পুরীর যে ঘটনাটা 12টা 50-এ, বুঝতে পারছো, যেখানে 10:30টায় ঘটনা যায়। তো চলো, আর দুঃখ প্রকাশ করব না। আশা করি তোমরা সবাই বোঝো, তোমরা সবাই ইন্টেলিজেন্ট, আর তোমরা জানো তোমাদের সোনা দিদিভাই যতটা বলে ততটাই করার চেষ্টা করে। আজকে যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনও পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আমাদের 3টে চ্যানেলের পাশে থেকো, ভূত সত্যি, বেঙ্গলি ব্লগার সোনা, আর সোনা কথা সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন দুপুর 2টোয় আসবে। সাথে থেকো। এবার যাই ঘটনায়। এই ঘটনাটা আমাকে যিনি পাঠান বলেন, আমি যে আপনাকে ঘটনাটা পাঠাচ্ছি, আপনি আপনার চ্যানেলে বহু সত্য ঘটনা তুলে ধরেছেন, আর আপনার আমি নীরব শ্রোতা। আমি আপনার প্রতি কটা ঘটনা শুনি, আমি আর আমার ছেলে। আজকে যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আপনি যদি নেন আপনার চ্যানেলের জন্য, আমি নিজে খুবই ধন্য মনে করব। তো আমি ঘটনাটা নিয়েছি, ঘটনাটা শোনো, বেশ কাটা দেবে গায়ে। এবার আমি ঘটনায় যাই। আমাদের ঘটনাটা একজন প্রাক্তন টিচার পাঠান। আমাদের দিদিভাই বলেন, আমি 7 বছর হলো রিটায়ার্ড করেছি, বাড়িতেই থাকি। আমি ভূত প্রেত বিশ্বাস করি না, এটা বলাও ঠিক হবে না। অ্যাকচুয়ালি আত্মা বলে কোনো জিনিস যে এক্সেস করে, সেটা সত্যি বিশ্বাসযোগ্য। কারণ দিদিভাইয়ের পূর্বে একটা অভিজ্ঞতা আছে। ওনার বাবার মৃত্যুর পর ওনার বাবাকে 2-3বার উনি দেখেছেন। তো সেই প্রসঙ্গ উনি কিছুটা হলেও এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে উনি বিশ্বাস করেন। বলেন, ম্যাডাম, আমি যখন রিটায়ার্ড হয়ে যাই, তারপর অবসর টাইমে আমি বাড়িতে থাকতাম, আর ফাঁকা যখন টাইমটা পেতাম, আমার ছোট থেকে খুব ইচ্ছে ছিল বাড়িতে আমি বাগান করব। ফুল সবজি এইসব আমার ছোটোবেলার ইচ্ছে। ছোটোবেলায় করেছিলাম একটা সময়, বিয়ের পরেও আমি করেছিলাম। ছেলে হওয়ার পর থেকে ছেলেকে সামলানো, তারপর স্কুলে যে প্রস্তুতি নিচ্ছিলাম টিচারের, সেখানেও আমি স্কুলে একটা ভালো শিক্ষিকার পদে নিযুক্ত হই। তারপর থেকে ওই গার্ডেন করার শখটা চাপা পড়ে গেছিল। যখন আমি রিটায়ার্ড হলাম, তারপর আমি ভাবলাম এইবার আমি শুরু করি। আমার একটা ইচ্ছে, যেটা আমি ভালোভাবে কোনোদিনও করতে পারিনি। দিদিভাই বলেন, আমি আমার বাড়ির, আমার 3তলা বাড়ি, ছাদ, বিশাল বড় ছাদ, বিশাল বড়। ওই ছাদে আমি গার্ডেন শুরু করলাম। আস্তে 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 আমাকে আমার আশেপাশের বাড়ি থেকে সবাই খুব সাহায্য করতো। কিরমভাবে, সেটা হচ্ছে, কারোর বাড়িতে ধরো অনেক নানা রকমের ফুল গাছ আমাদের প্রতিবেশীর বাড়িতে থেকেই থাকে, তারা আমাকে ফুল গাছের চারা দিত, কেউ ডাল কেটে দিত, আবার অনেকে বলে দিত এরকমভাবে এই গাছটা লাগাও, এই সিজনে এই গাছটা লাগালে হবে। সেরকমভাবে আমি বাড়িতে পালং শাক থেকে শুরু করে কলমি শাক, ফুলকপি থেকে বাঁধাকপি, বেগুন থেকে উচ্ছে, সবই আস্তে আস্তে বলতে পারো ফলন করতে শুরু করলাম। এবার ঘটনাটা ঘটল, বেশ চলছিল। আমি আস্তে আস্তে ছাদে গাছপালা আমার মনের মতো করে সাজিয়ে তুললাম। আমার আশেপাশে বাড়ির প্রতিবেশীরা প্রায় তারাও কাজে ব্যস্ত থাকতো, কখনো কখনো আসতো, এসে আমার ছাদে উঠতে তারা দেখতো যে আমি গার্ডেন কিরম সাজিয়েছি। হঠাৎ
আমারই সামনাসামনি একটা বাড়ির ছেলে, জানি না তার কি সমস্যা ছিল, পরিবারটা বেশ ভালো, বাড়ির তারা 2 ভাই ছিল। ছোট ভাইটা হঠাৎ করে গলায় দড়ি দেয়। আমি কিছুই জানি না। সকালবেলা, শীতকাল, মাথায় বেশ চাদর জড়িয়েছি, পায়ে মোজা, সুন্দর করে পরিপাটি করে সোয়েটার পরে উঠেছি। গাছগুলো দেখব, কিছু গাছের ফলন কাটবো, যেটা রান্না করব। আর নিজের চাষের জিনিস নিয়ে রান্না করা, সেটা আলাদাই একটা সুখ। দিদিভাই বলেন, আমি যখন উপরে উঠে আমি দেখছি গাছগুলো সরিয়ে সরিয়ে অনেক বড় ছাদ। প্রথমেই বললাম বাগানে প্রচুর আমার সবজি হয়েছে, শীতের সবজি। আমি সরিয়ে সরিয়ে দেখছি হঠাৎ করে পাশের বাড়ি, ঠিক পাশের বাড়ি থেকে ভোরবেলা, তখন প্রায় 6টা সাড়ে 6টা বাজে, সূর্য কিন্তু উঠিনি, বেশ মেঘলা ওয়েদার, দেখছি কান্নার একটা রব ভেসে আসছে। আমি বলি, কি হলো? কেউ কাঁদছে কেন সকালবেলা? কেউ কি মারা গেল? তাদের যে পেছন দিকের বাড়িটা আছে, ওই বাড়ির জেঠুমশাই কদিন ধরে অসুস্থ ছিলেন। তো কান্নার আওয়াজ শুনে আমি ভাবলাম, যা, ঠান্ডাও পড়েছে, বয়স হয়েছিল, মেসোমশাই মনে হয় মারা গেছেন। তড়িঘড়ি করে ছাদ থেকে আমি নামতেই ছেলে আমাকে বলল, মা, বান্টি দানা মারা গেছে। আমি হলো, কি? কোন বান্টি? বলছে, আরে আমাদের সামনের বাড়ি, মানে আমার ছাদে সিঁড়ি দিয়ে উঠলেই সোজা তাকালে ওই বাড়ি। কি করে রে? আমাকে বললো, জানি না গো মা, কি করে মারা গেছে কি করে বলবো আমি তো ওদের সাথে সেরকম মিশতাম না। বান্টিদা মারা গেছে। সকালবেলা শুনলাম, ব্রাশ করতে করতে নিচে হাঁটছিলাম, আমি বললাম, এ বাবা, বাচ্চা ছেলে মারা গেল কি করে? কি হয়েছিল? বলছে, গলায় দড়ি দিয়েছে। আমি যে সর্বনাশ, রাম রাম, এ কি শুনছি সকালবেলা? যাই হোক, পাড়ায় একটা শোকের ছায়া নেমে আসলো। তারপর প্রতিবেশী পাশাপাশি বাড়ি আমি গেলাম একটু বেলায়। ছেলেটাকে তখন নাবানো হয়েছে। ছেলেটা দোতলায় থাকতো, দোতলায় বাড়ি, দোতলায় থাকতো, পাশাপাশি ঘর, 2 ভাই থাকতো। ছোট ছেলেটা মারা গেছে, ওকে নাবিয়ে ঠাবিয়ে নিচে নিয়ে এসছে, পুলিশও এসছে। তখন গেলাম, দেখলাম ছেলেটা শোয়ানো রয়েছে। সে যে কি একটা মর্মান্তিক চোখের সামনে দৃশ্য সকালবেলা, মানে সত্যি মানুষে কেন এরকম করে সত্যি জানি না। দিদিভাই খুবই শোক প্রকাশ করেছেন, আর এটা শোক প্রকাশ করার মতনই একটা কথা। দিদিভাই বলেন, ছেলেটার বয়স বিশ্বাস করবে না, খুব জোর হলে 19 বছর, 18 থেকে 19 বছর। দিদিভাই বলেন, ম্যাডাম, আমি কি বলবো, আমার ছেলেটাকে দেখে সত্যি কাঁদতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল ওকে দুটো ঠাস ঠাস করে চড় মারি আর তুলে বলি, এই উঠে বস, উঠে বস, তোর মতো এরকম ছেলে আমি আমার স্কুল লাইফে কত ঠিক করে এসেছি যখন আমি টিচার ছিলাম। কেন করলি জীবনটাকে শেষ? কোন মেয়ের জন্য? নিশ্চয়ই কোনো প্রেমজনিতই কেস হবে। যাই হোক, মাকে বাবাকে ওই সময় তো বলার কিছু ভাষা নেই, মা বাবা কাঁদছে দেখে চলে আসলাম। হঠাৎ আমাদের বাড়িতে ওর মা বাবা আসলো একদিন, এসে বলল, ছেলের শ্রাদ্ধ শান্তি আছে, তোমরা যেও। আমি ডিরেক্ট না করে দিলাম। আমি বললাম, না, আমি যেতে পারবো না, ওইটুকুনি একটা বাচ্চা ছেলের শ্রাদ্ধ খেতে যাব, আমি যেতে পারবো না, না করে দিলাম। যাই হোক, তারা চলে গেল। তাদের বাড়িতে দেখলাম উপরে ছাদে প্যান্ডেল হয়েছে, কাজকর্ম হচ্ছে। খুব মনটা খারাপ, খুব মনটা খারাপ, বুকটা ভার হয়ে রয়েছে, ভালো লাগছে না। 2 দিন ছাদে উঠতাম, কোনো রকম গাছে জল দিতাম। শীতের সময় তো ওরকমভাবে জল দিতে লাগতো না, কুয়াশাটা পড়তো বলে কোনো রকমে যেতাম, একটু সবজি দেখতাম, চলে আসতাম। কারণ গেলে পারেই ওই বাড়ির যে প্যান্ডেল করা শ্রাদ্ধর, আমার ঠিক দেখে না, জানি না কেন একটা কীরকম লাগতো। আচ্ছা, গেল এরকম করে। আমাদের দিদিভাই বলেন, আপনি বিশ্বাস করবেন না জানি না ম্যাডাম, আমি একদিন সন্ধ্যাবেলা, প্রায় 15 দিন মতো হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে ওদের বাড়ির। 15 দিন পর আমি একদিন উঠলাম, উঠে দেখলাম প্যান্ডেলটা খুলে নিয়েছে ওরা, আর নেই, আগের মতনই অবস্থায় বাড়িটা পড়ে আছে। তবে বাড়িটা শ্মশান শ্মশান একটা লাগছে, জানি না যদিও আমার চোখে ওটা লাগছিল কিনা।
দিদিভাই বলেন, আমি গাছে দেখলাম অনেক লঙ্কাগুলো পেকে গেছে, অনেক সবজি হয়েছে, বেগুন পচন ধরেছে, অনেক দিন ছাদে সেরকমভাবে উঠে দেখি না, তো আমি পরিষ্কার করছি। বেশ সন্ধেবেলা ছাদে আমি লাইট চালিয়ে হঠাৎ করে বসে বসে আমি যখন গাছের থেকে শুকনো পাতাগুলো আলাদা করছিলাম, পচা খারাপ সবজিগুলো আলাদা করে একটা ঝুড়িতে রাখছিলাম, ওগুলোই আবার গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। হঠাৎ করে যখন আমি উঠতেই আমি অসম্ভব ভয় পাই, চমকে উঠলাম। কারণ প্রথমেই বললাম, আমার বাড়ির ছাদ আর সামনে যে ছেলেটি মারা গেছে বান্টি, ওদের বাড়ির ছাদ একদম সোজা, ওরা উঠলে আমাদের দেখবে, আমরা ছাদে উঠলে ওদের দেখব। আমি উঠে দাঁড়াতে ছাদে আমি দেখি বান্টি আমার ছাদের দিকে, মানে আমার দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। বান্টির মুখটা পুরো ফ্যাকাশে, চোখগুলো অতিরিক্ত বড় বড়, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কারণ আমার ছাদের যতটা আলো ওদের ছাদের অর্ধেক কভার করে, আর ওদের ছাদে এরকমভাবে আলোটা পড়ে পরিষ্কার, যদি কেউ দাঁড়িয়ে থাকে দেখা যায়। আমি দেখে সাথে সাথে আমার হাতে যে পাতা সবজি পচার ঝুড়িটা ছিল, আমি ঝুড়িটা ফেলে দিয়ে ছুট্টে সন্ধ্যাবেলা সিঁড়িতে পড়ি কি মরি একদম নিচে। ছেলে পাশের ঘরে বসে গিটারে গান করছিল। ছেলে উঠে বলল, ও মা, কি হলো? তুমি এরকমভাবে দৌড়ে আসলে কেন? কি হয়েছে মা? আমি ছেলেকে বললাম, বাবা আমি কি দেখলাম রে, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দে তো বাবা। আমাকে বলছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, তুমি আমার রুমে এসো তো। ছেলে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওর রুমের খাটের উপর বসিয়ে ওর সাথে সাথে বোতলটা খুলে বলল, মা জল খাও, আগে জল খাও। আমি অফুরন্ত সমানে কাশছি, কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি। একটা সময় ছেলে পিঠে হাত দিয়ে আমাকে বলল, তুমি জল খাও। জল খাওয়ার পর আমাকে বলছে, মা কি হয়েছে, এত ভয় পেয়েছো কেন, কি হয়েছে তোমার? আমি ছেলেকে বললাম, বাবা তুমি বিশ্বাস করো অমিত, কি বলবো তোকে, আমি ছাদে উঠে এই দেখ ছাদের মধ্যে না ঝুড়িটাও রেখে চলে এসেছি, ফেলে দিয়েছি। বললো কেন? আমি বললাম, আমি বান্টিকে দেখলাম। ছেলে বলছে, কি তুমি কি পাগল হয়ে গেছো? বান্টিকে তুমি কোথা দিয়ে দেখবে? বান্টি তো মারা গেছে মা, আজকে প্রায় 17-18 দিন হচ্ছে। আমি বললাম, বিশ্বাস কর আমি বান্টিকে দেখেছি, বান্টি ফ্যাল ফ্যাল করে, সে কি দৃশ্য, কি চেহারা বিকট ওর মুখটা, ও আমাকে দেখছিল। আমি তো ফেলে পালিয়ে এসেছি ঝুড়িটা। আমাকে ছেলে হাত ধরে বলল, মা আমার সাথে ছাদে চলো। আমি বললাম, পাগল অমিত, তুই কি ভাবছিস, আমি তোকে মিথ্যা কথা বলছি? অমিত আমাকে বলল, মা তুমি ছাদে চলো, যদি তুমি না যাও তোমার শরীর খারাপ করবে, তুমি ছাদে চলো। আর তুমি ছাদে চলো, কিচ্ছু ছিল না, তুমি বান্টির কথা মনে করো, ছাদে উঠলে ওদের বাড়ির ছাদটা দেখো, তুমি এটা মনে মনে ভেবেছো বলে তোমার মানে এরকম একটা ধারণা, বান্টি কোথা দিয়ে আসবে? সেই ছেলে নাছোড় বান্দা ভয় কাটানোর জন্য আমাকে নিয়ে ওঠে, ও আগে আগে সিঁড়ি, তাই পেছনে পেছনে। আমি আমার সিঁড়ি ঘরের বাইরে আমি যাব না, ছেলে আমাকে টেনে তুললো ছাদে, কিচ্ছু নেই। ছেলে বলল, মা কোথায়? তুমি বান্টিকে দেখেছো, দেখো তো কোথায় বান্টি? এ বান্টি তুই আছিস ভাই? ছেলে আবার ঠাট্টা করে বলল ভয়টা কাটানোর জন্য। আমি বললাম, বাবা তুই ঝুড়িটা, ওখানে ময়লাগুলো ছাদে পড়েছে, তুই ওগুলো তুলে নিয়ে চলে আয়। আমি ওখানে দাঁড়িয়ে ছাদের দিকে ফ্যাল ফ্যাল করে বান্টিদের তাকিয়ে রইলাম, কেউ নেই, ওদের ছাদ তো উপরে বন্ধ। চলে আসলাম। সন্ধ্যাবেলায় আমি এসে পুজোটা দেওয়ার পর কাপড় জামা ছেড়ে পুজো দিয়ে আবার আগের কাপড় পরে খাটে চুপ করে বসে আছি, ভাবছি আমি কি দেখলাম। সাথে সাথে আমার বাড়ির বাইরের ডোর বেলটা বেজে উঠল। আমি বললাম, অমিত দেখ তো বাবা কে? অমিত সাথে সাথে দরজা খুলে বলল, মা কাজের দিদি এসেছে। আমি বললাম, আচ্ছা। যখন কাজের মেয়েটা আসলো আমি ওকে বললাম, বাসনগুলো রান্নাঘরে রাখা আছে, পরিষ্কার করে মাছ মেজে আমাকে গরম গরম একটু ভালো করে লিকার করে কড়া চা করে দে তো, দুধ দিয়ে একটু চা খাই, খুব মাথাটা ধরেছে। ও বলল, ঠিক আছে দিদি। ও চলে গেল কিচেনে গিয়ে কাজ টাজ সব করে আমাকে চা করে দিয়ে
ও চলে যায়। আমি চা খাচ্ছি বসে বসে, হঠাৎ করে আমি যে খাটে বসে রয়েছি, আমার খাটের একদম সাইডে আমার বাঁ হাতের একটা জানালা আছে। যেই জানালাটা খুললেই ওই বান্টিদের গ্যারাজ ঘরটা দেখা যায়, ওদের গ্যারাজ ঘরটা বাইরে দিয়ে, আর গ্যারাজ ঘরে সোজাসুজি হচ্ছে ওদের সদর গেট। গ্যারাজ ঘরের ওখানটা খচ 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 করে একটা শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে, খচ খচ করে। আমি বললাম কুকুর বিড়াল বোধহয় এসছে। তা আমি উঠে গিয়ে অমিতকে বললাম, অমিত তুই কোনো কাজ করছিস? বলল, হ্যাঁ আমি কলেজের একটা প্রজেক্টের কাজ করছি। আমি ওকে আর কিছু বললাম না। ও বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, না থাক। আমি আসলাম, এসে খাটের উপর উঠলাম, উঠে জানলাটা খুলে দেখলাম যে না, নিচেটা তো জানলার কোনো কুকুর বিড়াল কিছুই নেই, কিন্তু খচখচ শব্দ হচ্ছিল, যদিও এখন বন্ধ হয়ে গেছে। দিদিভাই বলছে, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমি জানলাটা ভেজিয়ে দিই আর লক করে নিই। জানলাটা ভেজিয়ে আমি জানলার সামনে বসে আছি। আমার কিন্তু রুমে টিভি চলছে, সামনে আমার একটা গল্পের বইও রাখা। কখনো আমি মিউট করে গল্পের বইও পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি, কখনো ভালো লাগলে টিভিও দেখি। তখন আমি টিভি দেখছি আর আমি জানলাটা ভেজিয়ে রেখে বসে আছি। হঠাৎ করে টিভিতে দেখতে দেখতে টিভির মধ্যে আমি বলতে পারো মগ্ন হয়ে গেছি। হয় না, অনেকটা সময় টিভির দিকে তাকিয়ে দেখতে দেখতে আমরা অনেক কিছু কিন্তু ভুলে যাই একটা সময়ের জন্য। হঠাৎ করে আমার পিঠে এসে লাগলো জানলাটা মনে হলো কেউ ঠেলে খুলে দিল, ধাক্কা লাগলো আমার পিঠে এসে। খুব জোরে চমকে উঠে সাথে সাথে সরে আমি পেছন ঘুরে তাকিয়ে দেখলাম জানলাটা খোলা। আমি বলি, কী হলো? জানলাটা এরমভাবে তো খুলবে না, হাওয়া দিলেও খুলবে না। কাচের জানলার পাল্লা তো এত সহজে খুলবে না। ঝড় দিলে খুব 80-90 কিলোমিটার বেগে যদি ঝড় হয় তাহলে খুলে যেতে পারে, কিন্তু ওরকম তো কোনো হাওয়া ঘরে আমার গায়ে লাগলো না বা ঢুকলো না, তাহলে জানলাটা কে খুললো? দিদিভাই বলছে প্রচণ্ড ভয় পাই, জানলাটা আমি বন্ধ করে দিই। তারপর ভাবলাম কেউ কি আমার সাথে ফাসলামি করছে, ভয় দেখাচ্ছে। আমি জানলাটা লক করে দিয়ে আস্তে করে ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে ঠিক ওই বান্টিদের গ্যারাজের ওখানটা যাই। ওখানটা বেশ অন্ধকার। যখন আমি ওখানে যাই তখন দেখলাম যে না, কেউ নেই, ফাঁকা। ঠান্ডার সময়, বেশ রাত তো হয়েছে, তখন প্রায় 8টা 8:30 বাজে, কেউ নেই। ওদেরও দেখলাম ঘরের দরজাটা ভেতর দিয়ে বন্ধ, বাইরে একটা টিপ টিপ করে লাইট জ্বলছে। আমি ঘুরে আবার যখন ঘরের গেটের সামনে আসি, ওদের গ্যারেজের সামনে দিয়ে আমাকে ও কাকিমা করে ডাকলো। আমি ওই ডাকটা শুনে পুরো শরীর আমার ঘামে ঘেমে গেল, কারণ ওই গলাটা হচ্ছে বান্টির। খুব সাহস করে আমি পেছন ফিরে দেখলাম বান্টি আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। যেই পোশাক ওর মৃত্যুকালে ছিল, যখন ও গলায় দড়ি দিয়েছিল, ঠিক সেই পোশাক পরাই ওরকম ও দাঁড়িয়ে আছে। চোখগুলো ঠিকরে বেরিয়ে আছে বাইরের দিকে, মুখটা পুরো ফ্যাকাশে, চোখগুলো বেশ লালচে, বিকট ওর পৈশাচিক মুখে একটা হাসি। আমি ওর দিকে তাকিয়ে মুখে কিছু বলতে পারছি না, শুধু আমি বলছি মানে বান্টি। এইটা আমাদের দিদিভাই বলছে, ম্যাডাম আমার মুখ থেকে বেরোচ্ছে না, আমার পুরো মুখ শুকিয়ে গেছে। আমি শুধু শুধু এইটুকুনি বলছি, বান্টি বলতে পারছি না, বা আমার ছেলেকে আমি ডাকতে পারছি না। সাথে সাথে আমাকে ছেলে পেছন দিয়ে এসে বলছে, ও মা তুমি এখানে কি করছো? হ্যাঁ কি হয়েছে? আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। ছেলে আমাকে নিয়ে গেল ঘরে। কি ব্যাপার বলো তো মা, কি হয়েছে তোমার? বান্টিকে তুমি কেন দেখছো? সাথে সাথে ছেলে বেরিয়ে বান্টিদের বাড়ি গেল, গিয়ে বান্টির মাকে ডাকে। আমি জানলা খুলে দেখছি বান্টির মা বাইরে আসতে অমিত বলছে যে, আন্টি এরকম আপনারা কি বান্টিকে দেখতে পান? বান্টির মা বলছে, কি বলছিস অমিত? বান্টিকে দেখতে পাস মানে? ও তো মারা গেছে, জানিস না? বললাম, জানি বলেই তো বলছি আন্টি, বান্টি আমার মাকে কেন দেখা দিচ্ছে?
ওর মা বলল, কি বলছিস, তোর মাকে বান্টি দেখা দিচ্ছে? অমিত বলছে যে হ্যাঁ, আমার মা বান্টিকে দেখতে পায়, আমার মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, মা কান্নাকাটি করছে। তখন বান্টির মা দরজা বন্ধ করে অমিতের সাথে আসে, পাশাপাশি বাড়ি। আসতে তখন আমাকে বলল যে কি হয়েছে গো অমিতের মা, তুমি আমার ছেলেকে নাকি দেখতে পাচ্ছ? কই গো, আমাদের ছেলেটা চলে গেল, আমরা তো দেখতে পাচ্ছি না। আজ প্রায় 20-22 দিন হয়ে গেল, কোথায় ছেলেটা চলে গেল গো? কী যে হয়েছিল কিছুই বুঝতে পারলাম না। কোনো যদি মেয়েকে ভালোবাসতো তাহলে তো হাওয়ায় কথা উঠতো, কিছুই বুঝলাম না, আমার বান্টিটা চলে গেল। তখন আমাদের দিদিভাই বলেন, আমি বললাম আমি জানি না, কিন্তু আমি বান্টিকে দেখেছি, দুবার, আজকেও দেখেছি। তখন বান্টির মা বলল যে তুমি দেখছো যখন, তোমাকে কেউ কিছু বলতে চাইছে? আমি বললাম না, কি বলবে ও, আমাকে কি বলবে, ওর সাথে আমার কী কথা হতে পারে? আর সব থেকে বড় কথা, ও আমাকে আজকে পেছনে ডেকেছে। তখন বান্টির মা বলল যে দিদি, তুমি একটা আমার উপকার করো। আমার মনে হয় বান্টি মারা গেছে এর পেছনে কিছু তো রহস্য আছে। জানি না রে বাবা, তুই এই আশেপাশে আছিস কি না, তুই এই মাটাকে অসহায় করে চলে গেলি রে বাবা। হ্যাঁ, দুটো ছেলে থাকলেই বা একটা সন্তান চলে গেলে পারে কোনো মা কি ভালো থাকে? দুটো সন্তান তো মায়ের কাছে একই রকমের হয়। হ্যাঁ, দাদাটাও পাগলের মতো কাঁদে, বান্টি ভাই ভাই করে। তখন অমিতের মা মানে আমাদের দিদিভাই বলে যে আমি কি করব, তুমি বলো। তখন বান্টির মা বলে, আমার ছেলে যদি তোমাকে দেখা দেয় না দিদি, তুমি ওকে ভয় পেও না, ও তো ছেলেরই মতো, তুমি ওকে জিজ্ঞেস করো যে কেন তোমাকেও দেখা দিচ্ছে। তখন বলে ঠিক আছে, ও যখন আমাকে দেখা দিচ্ছে নিশ্চয়ই কিছু তো একটা বিষয় আছে। তখন বান্টির মা কথা বলে চলে যায়। দিদিভাই অনেক মনে সাহস জোগাড় করে। দিদিভাই বলে, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমি ভীতু কোনো দিন ছিলাম না। আমি একজন স্কুল টিচার, রিটায়ার্ড পারসন। আমার জীবনে, আমার কেরিয়ারে অনেক ছেলে মেয়ে, তেদর থেকে বাদর আমি মানুষ করেছি। সেখানে দাঁড়িয়ে আমি ভয় তো পাই না। আর ও তো সত্যি ছেলেরই বয়সী, মারা গেছে তো কি হয়েছে, ও তো আমার পাশে পাড়ার না, ও তো আমার পাশের বাড়ির একটা সন্তান ছিল। যাই হোক, দিদিভাই বলে আমি ওকে দেখার চেষ্টা করতাম। আমি সন্ধেবেলা ছাদে ওঠা, সকালবেলা ভোরবেলা ছাদে ওঠা, তো ওই জানলা খুলে রাখা, কিন্তু বান্টিকে আমি আর দেখতে পেতাম না। আর না, প্রায় 7 মাস পর দিদিভাই বলছেন আমি একদিন বাড়িতে একা। আমি 7 মাস পর এই ঘটনাটা ঘটে। আমার ছেলে, আমার হাজব্যান্ড দুজনে গেছিল বর্ধমান। সেখানে থাকে হচ্ছে আমার বর্দির বাড়িতে যায়। বর্দির মেয়ের বিয়ে ঠিক হয়, যার জন্য কিছু কাজের জন্য ওদের পাঠাই আমি বাড়িতে থাকি, কারণ আমার গাছগুলো তো দেখতে হবে, সবাই গেলে হবে না, আর গাছপালা আমিই দেখতাম। দিদিভাই বলছেন আমি স্নান টান করে পুজো দিয়ে, দিনের বেলা পুজো দিয়ে আমি ভাত খেয়ে দুপুরবেলা শুয়ে রয়েছি। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার অমিতের যে ঘরটা, ওই অমিতের ঘরের ওখানে কেউ একজন হেঁটে চলে গেল। আমি বললাম এই কে রে, ওখানে কে? এবার ঘরে তো কেউ না বলে ঢুকবে না, আর ঘরের দরজা আমার যথারীতি মনে আছে, ওরা চলে যাওয়ার পর আমি লক করে দিই। তারপর কাজের মেয়েটি আসে, কাজ করে রান্না করে দিয়ে যায়। তারপরে আমি দরজা বন্ধ করেছি, আর অমিতও নেই। তাহলে অমিতের ঘরের সামনে কে ঘোরাঘুরি করছে? দিনে দুপুরে কি চোর ঢুকলো নাকি? দিদিভাই সাথে সাথে উঠে হাতে একটা লাঠি নেয়, যেটা দরজার পাশে দিদিভাইয়ের বেডরুমে রাখা থাকে। আমি জানি চোর ঢুকলে ওই লাঠি কিছুই না, ভেঙে যাবে, তাও লাঠিটা একটা সাহসিকতার পরিচয়। বলছে, আমি বললাম এই কে রে, অমিতের ঘরে কে ঢুকলি রে? আমি অমিতের ঘরে ঢুকলাম যখন, তখন দেখি না কেউ তো নেই, ছেলের ঘর কেউ নেই। ওরকম সুন্দর করে বিছানা গোছানো, বই খাতা ছেলে যেন গুছিয়ে রেখেছে, সব কিছু ওর ঘর ওই গোছায় অমিত। আমি দেখে যখন রিটার্ন আমার রুমে আসছে, আমরা চোখের ধাঁধা হয়তো ভুল দেখেছি, যখন আমি আসছি হঠাৎ করে আমার ছেলের রুমের
তাকে যত বই খাতা আঁকা ছিল র্যাকের মধ্যে সব ধূপ থাপ করে নিচে পড়ে গেল। আমি বললাম কি হলো? যখন আমি ঘুরে গেলাম দেখলাম কেউ একজন পেছন ফিরে নিচু হয়ে খাতা বইগুলোকে তুলছে। আমি দেখে সাথে সাথে ওখানে শকড, এ মা এটা কি? পেছন দিয়ে আমি চিনতে পারছি না তো। আমি তখন সাহস করে বললাম, এই কে রে তুই? অমিত না তো, অমিত তো বর্ধমান গেছে, কে তুই? হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আমার দিকে যখন ঘুরলো দেখলাম বান্টি। সাথে সাথে আমি আমার রুমে ছুটতে ঢুকে যাই। তখন ঢুকে গিয়ে ভাবলাম না, ঢুকে আসবো না, সাহস করে দেখি ও অমিতের রুমে কি করছে। ছুটে গেলাম আবার খুব সাহস করে, দিনের বেলা, ভয় কিসে, দুপুরবেলা, ভর দুপুরে যেতে আমি বললাম, এই বান্টি তুই না মারা গেছিস, তুই অমিতের এখানে কি করছিস রুমে? দিদিভাই বলছে আমার মুখ থেকে কোনো ওয়ার্ড কিন্তু বেরোচ্ছে না, ঠেলে ঠেলে বের করছি, খুব ভয়তে তর করে ঘামছি। কোনো মুখে উত্তর আমাকে দিল না, কোনো উত্তর দিল না, আমাকে শুধু দেখছে আর একটা পৈশাচিক একটা হাসি। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার কখন যে সেন্স আউট হয়ে যায় আমি জানি না। দিদিভাই বলেন আমাকে যখন চোখে মুখে জল দিচ্ছে তখন দেখছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে অমিত সামনে। আমাকে বলছে ঘরের দরজা ভেঙে ঢুকলাম, এত ডাকি, আশেপাশের লোক, বান্টির মাও সাথে উপস্থিত। বলছে কি হয়েছিল তোমার? আমি কাউকে কিছু বললাম না, কারণ যার সন্তান সেই কোনোদিন দেখিনি, বারবার আমি দেখছি। এই বিষয়টাও আমার মনে হয় শিক্ষিত সমাজে বলাটাও অপরাধ। পরের দিন সকালবেলা আমার ছেলে চিৎকার করছে ঘরে। আমি ছুটে গেলাম, কী হয়েছে বাবা? আমার বই খাতা র্যাক থেকে কে নেড়েছে? আমি বললাম কই কেউ না তো, তোর বই খাতা কেন, আমি কেন ধরতে যাব? ছেলে বলছে আমার বই খাতা সব গোছানো ছিল একটার পর একটা, সব এলো মেলো উলাট পুলাট কে করেছে? আমি তো বলতে পারছি না কিছু, কিন্তু অবিশ্বাস্য, দেখেছিলাম বই খাতাগুলো সব মেঝেতে পড়ে আছে, তাহলে বান্টি এগুলো আবার গুছিয়ে রেখে গেছে। কি বিষয় হচ্ছে? বান্টির আত্মা কি আমার ঘরে রয়ে গেল? কেন? আমি কি শ্রাদ্ধ খেতে গেলাম না বলে তাই? কেন? আমি নানা রকম যোগ বিয়োগ করছি, কিছুতে কিচ্ছু করতে পারছি না। দিদিভাই বলেন হঠাৎ করে আমার ছেলে এসে বলল, মা এই খাতাটার মধ্যে দেখো একটা চিঠি মা। আমি বললাম চিঠি? কার চিঠি? কোথায় বইটা কিনেছিস? বলছি মা এই বইটা 1 বছর ধরে তো নাড়াচাড়া করছি, প্রায় সপ্তাহে এই বইটা আমার দরকার লাগে, কিন্তু এর মধ্যে তো এই চিঠিটা ছিল না মা, তুমি দেখো তো। চিঠিটা ছেলে আমার হাতে দিতে খুলে দেখলাম চিঠির মধ্যে লেখা রয়েছে অঞ্জনা দাস, অঞ্জনা দাস, বরানগরে বাড়ি। আমার জীবনটা শেষ করে দিল। আমি বললাম এটা কার লেখা? কে অঞ্জনা? কি হচ্ছে এগুলো? কিছু বুঝতে পারছি না তো। তখন ছেলে বলছে মা আমিও কিছু বুঝতে পারছি না, এটা কি কেউ লিখে গেছে মা? যখন ছেলে এই কথা বলে তখন আমার মনে হলো আচ্ছা বান্টি করেনি তো। দিদিভাই সাথে সাথে ওই লেটারটা নিয়ে বলছে আমি বান্টির বাড়ি যাই। বান্টির বাড়ি যেতে আমি বান্টির মাকে, বাবাকে, দাদাকে লেখাটা দেখাই। বান্টির দাদা বলছে এটা তো আমার ভাই বান্টির হাতের লেখা। তখন আমি বললাম তার মানে পাশের বাড়ি বান্টি আমাকে কি বার্তাটা দিল? তার মানে এই মেয়েটির জন্য কি ও জীবনটা শেষ করেছে? কিন্তু সেই মেয়েটার খোঁজ করে মেয়েটাকে পাইনি। এত বড় একটা জায়গায় বরানগর বলেছে, বরানগরে কোথায় খুঁজবো? কে অন্তরা দাস? মেয়েটাকে খুঁজে পাইনি। তবে মৃত্যুর কারণ আমরা বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই এটা প্রেমজনিতই কোনো একটা কেস ছিল, যার কারণে বান্টি মারা গেছিল। একটা 19 বছরের ছেলে এমন কি প্রেমে আঘাত পেল যে গলায় দড়ি দিয়ে সুসাইড করলো? জানি না।
আজও রহস্য। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা আমাদের একজন প্রাক্তন স্কুল টিচার, ওনার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আর জানো তো, কালকের ঘটনায় আমি দেখলাম একজন কমেন্ট করেছো যে যখন গেটে নক করছিল তখন দাদাভাইয়ের বাবা মা কেউ আবার শুনতে পারলো না, রুমে থেকে দাদাভাই শুনতে পারলো। জানো, আত্মা এমন একটা জিনিস, আত্মা সবাইকে দেখা দেয় না। আমার ভূতের বাড়িতে আমি শুধু দেখতাম আত্মাদেরকে, আমার হাজবেন্ড কোনো দিন দেখেনি। আমার মা গেছে, মাকে বলেছি, বাবা গেছে, বাবাকে বলেছি, অনেক কাউকে, সবাই হাসতো, সবাই বলতো না না তুই এখানে থাকবি না, ওই জন্য এই কথা বলিস। কেউ কিন্তু দেখেনি, শুধু কিন্তু আমি দেখতে পেতাম। আমাকেই জ্বালাতন করতো, রাতারাতি আমার শরীর খারাপ করে দিত। সবাই কিন্তু ভগবানকে যেরকম দেখতে পারে না, সেরকম আত্মাও কিন্তু সবাই দেখতে পারে না। আত্মা চাইলে পারে তোমার সামনে আসতে পারে, এনি টাইম, এনি প্লেস, এনি ওয়েদার আত্মা আসতে পারে। আত্মার জন্য দেখার জন্য আত্মাকে তোমাকে শ্মশানে, রেল স্টেশনে, রেল লাইনে, কবরস্থানে কোথাও যাওয়ার দরকার নেই। ওরা কিন্তু আমাদের চারপাশে থাকে, চারপাশে ওরা থাকে, ওরা আমাদের দেখছে, কথা শুনছে। আমাদের অনেক পূর্বপুরুষ তারাও কিন্তু আমাদের চারপাশে থাকে। আমাদের শোনা কথা চ্যানেলে আসবে একটা পূর্বপুরুষেরই এরম অভিজ্ঞতা, তোমাদের আমি জানিয়েছিলাম গত সপ্তাহে, যে বাংলাদেশ থেকে পাঠিয়েছে। সোমবার দিন আসছে, শুনো তাহলে বুঝতে পারবে। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। চলো তোমাদের নামগুলো তাড়াতাড়ি বলে নিই, ঘটনাটা ইতি করব। এবার আমি তাড়াতাড়ি নামটা বলি। আচ্ছা, প্রথম হচ্ছে রীনা সিনহা, বনানী কর্মকার দিদি ভাই, তনু নন্দী, পম্পা রয়, তারপর আছে বর্ষা বিন্দাস লাইভ থেকে, সুদীপ্তা ব্যানার্জি, ডক্টর মৌসুমি দত্ত, তারপর আছে সুজাতা দাস, তারপর কমেন্ট করেছে অন্তরা ড্যান্স থেকে, তারপরে আবার সুজাতা দাস, আচ্ছা সোমা দেবনাথ, প্রদীপ দাস, আচ্ছা প্রদীপ দাস পরপর দুটো তিনটে কমেন্ট করেছো। তারপরে আছে রিমা রানী বক্সি, রিমা রানী বক্সি, তারপর আছে কিষাণু মান্না, তারপর আছে বর্ষা সরকার, তারপর আছে রাজীব জয়সওয়াল, তারপর আছে জিনি ভট্টাচারিয়া, নামটা বেশ দারুণ। তারপরে আবার বর্ষা সরকার কমেন্ট করেছো, তারপর করেছো পূজা ইয়াদব, তারপরে করেছো রীনা সিনহা। তোমরা আমি জানি টপ কমেন্টে কে কে আসছো, খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করব। তারপর আবার বিন্দাস লাইভ থেকে কমেন্ট করেছো, তারপর করেছো রুহি কমেন্ট করে, রুহি কিন্তু আমাকে প্রথমবার কমেন্ট করে। তারপর হচ্ছে রীতিশা মালাকার, তারপর হচ্ছে চৈতালি ধারা, চন্দনা গোপে দিদিভাই, তারপরে শিল্পী দি, তারপর করে প্যান্থর গেমিং ওয়াইটি। আচ্ছা, রীতিশা মালাকার কিন্তু দুটো কমেন্ট করে। তারপরে গৌরী বসাক, তারপরে কমেন্ট করেছো রূপা দে, তারপর কমেন্ট করেছো সঙ্গীতা, তারপর করেছো শ্বেতা বিশ্বাস, উমা ঘোষ, তারপর কমেন্ট করেছো মাতুবা। আচ্ছা, মাতুবার নিশ্চয় কোনো আইডি, আচ্ছা নাম কিছু তো আছে না, তুবা আছে, তুবা। তারপর কমেন্ট করেছো রেখা অধিকারী, তারপর করেছো বর্ষা দত্ত, তারপর করেছো আমাদের পিয়ালি ভারদ্বাজ, কমেন্ট করেছো পূজা জৈন, তারপর কমেন্ট করেছো বাবলি মল্লিক, সোমা কর, মৌয়া পাল, মিতালি মিস্ত্রি, তারপর করেছো সুমন রয়। আচ্ছা, যারা যারা দুবার তিনবার করে কমেন্ট করেছো আমি তাদের নাম একবার পড়ে নিয়েছি, আর আমি কিন্তু যেখানে যেখানে লেখার লিখে রাখছি, কিন্তু বারবার পড়ছি না, ঠিক আছে, কেন সময়টা যাবে। আচ্ছা, সোনাম জানা, তারপর করেছো পিয়ালি, আচ্ছা শিল্পী আবার করেছো, তারপর করেছো নেহা মাইতি, তারপর করেছে টিনা আচার্যি, বনানী কর্মকার দিদিভাই। আচ্ছা চলো এবার সন্তুর দুনিয়াও কমেন্ট করেছো, আচ্ছা মন্টু দাদাভাই কমেন্ট করেছো, দেবাশিস ভট্টাচার্য কমেন্ট করেছো, রুদ্রজিৎ রয় কমেন্ট করেছো, আচ্ছা বর্ষা সরকার একবার বলেছি, তারপর কিষাণ সিং মানে ঝুমা রয় কমেন্ট করেছো, পিঙ্কি খাতুন কমেন্ট করেছো,
পিঙ্কি খাতুন বলেছো ঘটনাটা দারুণ, আমি 3টে চ্যানেলই দেখি। অসংখ্য ধন্যবাদ। যারা যারা দেখো না, আমি কিন্তু কমেন্টে পিন বক্স করে দেবো, কমেন্টে কমেন্ট আমি কিন্তু কমেন্টে অবশ্যই পিন করে দেবো। তোমরা লিঙ্কে গিয়ে তাড়াতাড়ি কিন্তু চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবে। পিঙ্কি খাতুন বলেছো ঘটনাটা দারুণ, আমি 3টে চ্যানেলই দেখি। আমার নাম বলেছেন দিদি ভাই, খুব ভালো লাগলো। যদিও জায়গার নামটা বলেননি, এরপর জায়গার নামটাও বলে দেবেন। আমি রোজ আপনার ভিডিও দেখি, ধন্যবাদ দিদি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো মুস্কানও করেছে। আচ্ছা, পম্পা দত্ত, আমি আগেও বলেছি, পম্পা রয়ও করেছে, জল্পনা মজুমদার, সোনালি শর্মা, স্বপ্না হালদার, রিমি পাল। রিমি আমাকে 2 দিন আগে বলছিল দিদি তুমি আমার নামটা কেন নিচ্ছ না, নিয়ে নিলাম রিমি। আচ্ছা, সুপর্ণা, উমা ঘোষ, বেবি গোল্ডি। আচ্ছা বেবি গোল্ডি, তুমি বলেছিলে মা বাবা আওয়াজ শুনতে পারলো না, দরজার আওয়াজটা। না, ওই যে বললাম সবাই কিন্তু সব কিছু শুনতে পারে না, সবাই সব কিছু দেখতে পারে না, এইটাই তো চমৎকার। আচ্ছা, এটা কি তমাল মণ্ডল বলেছে সবই তো শুনলাম, বাবা মা বুড়ো হয়ে গেল, ছেলে এখনো বিয়ে করেনি, কি ব্যাপার? কেন, বাবা মা যদি বেশি বয়সে বিয়ে করে তাহলে সন্তান কি বুড়ো হয়ে যায়? এটা আবার কিরকম কথা হলো, আমি বুঝতে পারলাম না। ঠিক আছে তমাল, যদি শোনো তাহলে উত্তর দিও। গোল্ডি আবার লাইফ লাইন বলেছো কোন নাম্বারে জানতে পারবো হোটেলের নাম, প্লিজ শেয়ার করবেন। কোন নাম্বারে না, অ্যাকচুয়ালিও এখানে বলতে পারো পিন বক্স মানে কমেন্টে পিন করা থাকবে ইনস্টা লিংক, তুমি ইনস্টাতে আমাকে ডিএম করলেই জানতে পারবে। ওকে। সোনালি শর্মা বলেছো সোনা বোন তোমার নাম্বারটা দেবে কি, একটু কথা বলবো। আচ্ছা, আমি এবার একটু বলি, তোমাকে খুব ভালো লাগে, ইট ইজ মাই ফার্স্ট কমেন্ট প্লিজ। আচ্ছা, আমি একটা কথা বলি, 25 তারিখ পর্যন্ত ওয়েট করো, আর এখন চাইলে কথা বলার জন্য ইনস্টাতে আমাকে ডিএম করো, অবশ্যই আমি সময় করে কথা বলি সবারই সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নৌওয়ান ভাইয়ের নামটা তো মিস করে গেলাম। আমাদের নৌওয়ান ভাইও কিন্তু আমার নিয়মিত শ্রোতা, তো ভাইও কিন্তু কমেন্ট করেছে। ভাইয়ের কমেন্টটাও বেশ ভালো। দিদিভাই আজকের ঘটনাটা দারুণ হয়েছে দিদিভাই, আর হোটেলের নামটা আমাকে রিপ্লাই করে জানিও। ভাই ওই যে বললাম আমাকে একটু ডিএম করো ইনস্টাতে। তো আজকের মতো রাখবো। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখো, বাস্তব ঘটনা মানুষের জীবনে অনেকভাবেই ঘটে, অনেকভাবেই আত্মারা দেখা দেয়, আমি জানি। এবার যাই হোক, আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30। আজকের মতো টাটা, গুড নাইট।